আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লিতে গাড়ি বিস্ফোরণের মাধ্যমে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দে করে সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আপোষ না করার কথা পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল 25,000 কোটি টাকারও বেশি মূল্যের রপ্তানি প্রসার মিশন ইপিএমে অনুমোদন দিয়েছে। রপ্তানিকারকদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমেও অনুমোদন। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্যায়ে 37 কোটি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের গণনা হবে আগামীকাল। রাজ্যের 38টি জেলার 46টি গণনা কেন্দ্রে গণনার কাজ হবে। ভারত ও বতসোয়ানা স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধ তৈরির মতো ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ভারত দক্ষিণ আফ্রিকার 2 ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। আসছি বিস্তারিত খবরে। দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব গ্রহণ করেছে। নিরীহ নাগরিকদের স্মরণে 2 মিনিট নীরবতাও পালন করা হয়। দেশের নাগরিকদের জীবন ও নিরাপত্তার প্রতি সরকার দৃঢ় সংকল্প বলেও মন্ত্রিসভা জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এদিনের বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষ না করার নীতি পুনর্ব্যক্ত করা হয়েছে। সংকটকালে বিভিন্ন কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও নাগরিকদের সাহসী এবং মানবিক প্রতিক্রিয়ারও প্রশংসা করেছে মন্ত্রিসভা। The Cabinet unequivocally condemns this dastardly and cowardly act that has led to the loss of innocent lives. The Cabinet reiterates India's unwavering commitment to a policy of zero tolerance towards terrorism in all its forms and manifestations. The Cabinet also recorded its appreciation for the statements of solidarity and support from many governments around the world. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রপ্তানি প্রসার মিশন ইপিএমে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে 25,000 কোটি টাকারও বেশি। 2025-26 কেন্দ্রীয় বাজেটে এই উদ্যোগ ঘোষিত হয়। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলি, নতুন রপ্তানিকারক এবং শ্রমনির্ভর ক্ষেত্রগুলির মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি এর মূল লক্ষ্য বলে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান। एक्सपोर्ट प्रमोशन मिशन स्टार्ट किया गया है। 25,060 करोड़ रुपए का इसका आउटले है। 6 साल की इसकी अवधि है और इसमें बहुत ही कॉम्प्रिहेंसिव तरीके से पूरे कंप्लीट एक्सपोर्ट के इकोसिस्टम को सपोर्ट करने का इसमें डिसीजन लिया। प्रायोरिटी उन सेक्टर्स को दी जाएगी जिनके ऊपर अभी एक एडवर्स इम्पैक्ट है, जैसे टेक्सटाइल है, लेदर है, जेम्स ज्वेलरी है, इंजीनियरिंग गुड्स और मैरीन प्रोडक्ट्स है। মন্ত্রিসভা রপ্তানিকারকদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমে অনুমোদন দিয়েছে। এর আওতায় ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেড এনসিজিটিসি ঋণদানকারী প্রতিষ্ঠানগুলিকে 20,000 কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত ঋণ সুবিধার জন্য 100% গ্যারান্টি দেবে। এতে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলিও অন্তর্ভুক্ত থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই উদ্যোগ ভারতীয় রপ্তানিকারকদের বিশ্ববাজারের উপযুক্ত করে তোলার পাশাপাশি নতুন বাজারে প্রবেশে সহায়তা করবে। সিজিয়াম, গ্রাফাইট, রুবিডিয়াম এবং জার্কোনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলির রয়্যালটি হার সংশোধনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব বলেন, এর ফলে এই খনিজ পদার্থগুলির ব্লক নিলাম সহজ হবে। এর সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ খনিজ যেমন লিথিয়াম, টাংস্টেন, বিরল মৃত্তিকা উপাদান এবং নিওবিয়ামও অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে গতকাল রাজধানীতে সোমবার গাড়ি বিস্ফোরণে আহতদের দেখতে পরিদর্শন করেছেন। ভুটানে তাঁর দুদিনের সফর শেষে দিল্লিতে অবতরণের পরেই প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছান। শ্রী মোদী আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। হাসপাতালের আধিকারিক এবং চিকিৎসকরাও তাঁকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী বলেছেন, এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে তাদের কোনো রেয়াত করা হবে না। দিল্লি বিস্ফোরণের কাণ্ডের তদন্তে ফরিদাবাদ পুলিশ গতকাল একটি লাল ইকোস্পোর্ট গাড়ি বাজেয়াপ্ত করেছে। সেটি দিল্লি বিস্ফোরণ মামলার প্রধান সন্দেহভাজনের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। খন্ডাউলি গ্রামের কাছে পার্ক করা গাড়িটি পাওয়া যায়। পুলিশ সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে। এর আগে দিল্লি পুলিশ রাজধানীর সমস্ত থানা, পুলিশ পোস্ট এবং সীমান্ত চৌকিতে উচ্চ সতর্কতা জারি করে। পাশাপাশি হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশকেও এই ইকোস্পোর্ট গাড়ি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছিল। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ গতকাল আল কায়দা গুজরাট সন্ত্রাস ষড়যন্ত্র মামলায় 5 রাজ্যের 10টি স্থানে তল্লাশি চালিয়েছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা ও গুজরাটে সন্দেহভাজনদের বাড়ি ও সহযোগীদের ঠিকানায় এই অভিযান চলে। এনআইএ জানিয়েছে, তল্লাশিতে বেশ কিছু ডিজিটাল যন্ত্র ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। তদন্তে উঠে এসেছে যে 4 জন বাংলাদেশি নাগরিক জাল ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা নিষিদ্ধ ঘোষিত আল কায়দা সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এনআইএ জানিয়েছে যে এই অভিযুক্তরা বাংলাদেশে আল কায়দা সদস্যদের জন্য অর্থ সংগ্রহ এবং লেনদেনে যুক্ত ছিল।
বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। রাজ্যের 38টি জেলার 46টি গণনা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রার্থীদের রাজনৈতিক ভাগ্যবন্দী হয়ে থাকা ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলিকে কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে রাখা হয়েছে। ভোট গণনা শুরু হবে সকাল 8টায়। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পুনরায় ভোট গ্রহণের কোনো সুপারিশ হয়নি বলে নির্বাচন কমিশন জানিয়েছে। স্ক্রুটিনির পর কোনো অনিয়ম বা কারচুপি পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে। দুদফা নির্বাচনে এই প্রথম বিহারে কোথাও পুনরায় ভোট গ্রহণ প্রয়োজন পড়ছে না। বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গি সংবিধান বিল 2025, জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল 2025 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকারি বিল 2025-এর পর্যালোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। 31 সদস্যের এই যৌথ সংসদীয় কমিটিতে 15 জন বিজেপি সাংসদ, এনডিএতে বিজেপির শরিক দলগুলির 11 জন সাংসদ এবং বিরোধী দলগুলি থেকে 4 জন সাংসদ ও 1 জন মনোনীত সদস্য আছেন। বাদল অধিবেশনের শেষ দিন 20 আগস্ট সংসদে পেশ হওয়া এই 3টি বিলে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে দোষী সাব্যস্ত হয়ে 30 দিন জেলবন্দি থাকলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের অপসারণের সংস্থান রয়েছে। লোকসভায় এই বিলগুলিকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি মাসে বিশেষ নিবিড় সংবিধান সংশোধন এসআইআর এর দ্বিতীয় ধাপে ভোটারদের মধ্যে 37 কোটি এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে। কমিশন জানিয়েছে, সর্বাধিক 10 কোটি 80 লক্ষেরও বেশি ফর্ম হস্তান্তর করা হয়েছে উত্তরপ্রদেশে। অন্যদিকে পশ্চিমবঙ্গে 6.8 কোটিরও বেশি ফর্ম বিলি করা হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ে 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চল এসআইআর প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। আগামী মাসের 4 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল গ্যাবোরানে বতসোয়ানায় রাষ্ট্রপতি ডুমা বোকোর সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য, প্রতিরক্ষা, খনি, দক্ষতা এবং ডিজিটাল প্রযুক্তিতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও একমত হয়েছেন। স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাষ্ট্রপতি বতসোয়ানায় এআরভি ওষুধ পাঠানো ভারতের সিদ্ধান্তের কথাও ঘোষণা করেছেন। We reaffirm the deep and friendly ties between India and Botswana, founded on shared democratic values and mutual respect. We agreed to expand cooperation in key sectors, including trade and investment, agriculture, renewable energy, health, education, skill development, defense, and digital technology. বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কানাডায় মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলের বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী জানান, ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া পরিস্থিতি এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়েও তারা মত বিনিময় করেছেন। দিল্লি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশের জন্য শ্রী জয়শঙ্কর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, হাইড্রোজেনের সম্পূর্ণ মূল্য শৃঙ্খল প্রদর্শনের লক্ষ্যে সারা দেশে মোট 485 কোটি টাকার বিনিয়োগে 4টি হাইড্রোজেন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক পরিবেশ বান্ধব হাইড্রোজেন সম্মেলনে তিনি বলেন, আত্মনির্ভর হাইড্রোজেন নির্ভর অর্থনীতির বিশ্বব্যাপী রূপান্তরে ভারত একটি গুরুত্বপূর্ণ অংশীদার। অর্থ মন্ত্রকের অধীন আর্থিক পরিষেবা বিভাগ গতকাল নতুন দিল্লিতে জনসমর্থ পোর্টালে কমন অ্যাপ্লিকেশন জার্নি স্টার্টআপের উদ্বোধন করেছে। আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির পর্যালোচনা বৈঠকের সময় এই পোর্টালটির উদ্বোধন করেন। অর্থমন্ত্রক জানিয়েছে, এই পোর্টালটি স্টার্টআপগুলিকে সব সরকারি ব্যাংক থেকে ঋণ পেতে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম প্রদান করবে। পাকিস্তানে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ খেলতে যাওয়া শ্রীলঙ্কার ক্রিকেটাররা নিরাপত্তার কারণে নিজেদের দেশে চলে আসার অনুরোধ জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট কাউন্সিলকে। গত মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে একটি বোমা বিস্ফোরণে 12 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই দেশে ফিরে আসতে চেয়েছেন ক্রিকেটাররা, তবে শ্রীলঙ্কার ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে তাঁদের সিরিজ শেষ করে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। পুরুষদের ক্রিকেটে ভারত দক্ষিণ আফ্রিকার 2 ম্যাচের টেস্ট সিরিজ আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। এর আগে ঘরের মাঠে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে নামবে বলেই মনে করা হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে ভারত বর্তমানে 3য় স্থানে রয়েছে। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডয়েসচাতে বলেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের এই সিরিজ আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লিতে গাড়ি বিস্ফোরণের মাধ্যমে সন্ত্রাসবাদী হামলা তীব্র নিন্দে করে সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আপোষ না করার কথা পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল 25,000 কোটি টাকারও বেশি মূল্যের রপ্তানি প্রসার মিশন ইপিএমে অনুমোদন দিয়েছে। রপ্তানিকারকদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমেও অনুমোদন। বিহার বিধানসভা নির্বাচনের গণনা হবে আগামীকাল। রাজ্যের 38টি জেলার 46টি গণনা কেন্দ্রে গণনা হবে। খবর এখানে শেষ হলো। পরবর্তী খবর সকাল 7:25।